হাই, আজকে আমরা একটা নতুন টপিক পিরিয়ডিক প্রপার্টিজ শিখবো, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ব্র্যাকেট এটাকে ইএন দিয়ে বলতে পারি আমরা। তো আগের দিন আমরা কি শিখেছি, এতদিন পর্যন্ত আমরা কি শিখেছি? জেড এফেক্টিভ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন, সে জেড এফেক্টিভ যত বাড়বে তত কি হবে? অ্যাট্রাকশনের কারণে অ্যাটমটা সংকুচিত হবে, বলতে পারি অ্যাটমিক রেডিয়াস তখন ছোট হয়ে যাবে। অ্যাটমিক রেডিয়াসটা ছোট হবে, এর ফলে কি হবে? ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে, তখন ওই ইলেকট্রনটাকে বের করতে গেলে বেশি পরিমাণে কাজ করতে হবে, মানে বেশি এনার্জি প্রোভাইড করতে হবে। তখন কি হবে? আয়োনাইজেশন এনার্জি বাড়বে। আগে বোঝার চেষ্টা করো, আয়োনাইজেশন এনার্জি হচ্ছে পজিটিভ ভ্যালু। মানে বলতে চাইছি, সোডিয়াম অ্যাটমকে যদি আমি হিট করি, তাহলে কিন্তু সোডিয়াম অ্যাটম থেকে একটা ইলেকট্রন বেরোবে এবং সোডিয়াম প্লাস তৈরি হবে, প্লাস একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি মানে সিস্টেম, এই পুরো কাজটা করতে যে এনার্জিটা লাগে সেটা আমাদেরকে দিতে হয়। যেহেতু আমরা বাইরে থেকে সিস্টেমকে মানে অ্যাটমকে এলিমেন্টকে এনার্জি দিচ্ছি, তার জন্য আয়োনাইজেশন এনার্জি সবসময় পজিটিভ ভ্যালু হবে। ধরো আমি কথা কথা বলছি যে +15 কিলো ক্যালোরি একটা অ্যাটম করে, পার অ্যাটমই বললাম, মোল বলছি না। মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটম। আমি বললাম একটা অ্যাটমকে আয়োনাইজ করতে 50 কিলো ক্যালোরি এনার্জি আমাকে দিতে হবে, তার জন্য এখানে পজিটিভ সাইনটা লিখেছি। তাহলে যদি ইফ সিস্টেম সিস্টেম অথবা তুমি সহজ ভাষায় বলতে পারো অ্যাটম অ্যাবজর্ব absorbs or if system takes energy, তাহলে তাহলে সেক্ষেত্রে ডেলি ডেলি বলতে পারো, ডেলি যে এনার্জি ডিফারেন্সটা সেটা হবে সবসময় পজিটিভ। বুঝতে পারলে? তোমরা ফিজিক্সে ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়বে, এক্সোথার্মিক যে রিয়াকশনগুলো হয় সেখানে এনার্জি রিলিজ হয়, এন্ডোথার্মিক রিয়াকশন এনার্জি রিলিজ হয়, আর এক্সোথার্মিক এনার্জিতে আমাদের এনার্জি দিতে হয়। যখনই এনার্জি আমাকে দিতে হবে তখন সেখানে ডেলিটা হবে পজিটিভ। আর ইফ সিস্টেম এক্সোথার্মিক এন্ডোথার্মিক ব্যাপার তোমরা সেখানে বুঝবে, কিন্তু সেখানে যেটা বলতে চাইছি আমি, যদি সিস্টেম থেকে এনার্জি বেরিয়ে যায় তাহলে সেখানে হবে সেটা নেগেটিভ, আর যদি সিস্টেমকে এনার্জি দেই তাহলে সেটা হবে পজিটিভ। মানে ব্যাংকে আমি টাকা যদি জমা রাখি, এই যে আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে, আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে আমি ব্যাংকে টাকা জমা দিচ্ছি, তাহলে এইখানে সেখানে পজিটিভ হবে, তাহলে এনার্জিটা হবে পজিটিভ। আর ইফ সিস্টেম রিলিজ রিলিজেস এনার্জি, যদি সিস্টেম এনার্জি ছেড়ে দেয়, মানে ব্যাংক থেকে যদি তুমি টাকা তুলে নাও, তাহলে ডেলির ভ্যালু হবে কত? -1। এই এনার্জি কখন নেগেটিভ হবে, মানে এনার্জি চেঞ্জ আগে ছিল আর এখন কতটা হয়েছে, সেই এনার্জি চেঞ্জটা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। তখন ধরো তুমি আয়নাইজেশন যখন করছো একটা অ্যাটমকে, তখন তুমি হিট করছো, মানে বুনসেন বার্নার দিয়ে তুমি হিট করছো অ্যাটমটাকে, তখন আমি ব্যাংকে টাকা জমা দিচ্ছি, তাহলে ডেইলি আয়নাইজেশন এনার্জি হবে পজিটিভ। বুঝতে পারি এটুকু? আর এনার্জি বেরিয়ে যাওয়া মানে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া, তাহলে ব্যাংকের অবস্থা কি হবে? তখন নেগেটিভ হয়ে যাবে এনার্জিটা, এনার্জির চেঞ্জটা নেগেটিভ হবে, কারণ টাকাটা কমে গেছে। এবার আজকে আমরা যেটা পড়বো ইলেকট্রোনেগেটিভিটি। তো ইলেকট্রোনেগেটিভিটি কি জিনিস সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো দুটো ছেলের মধ্যে দড়ি টানাটানি কম্পিটিশন হচ্ছে, মাঝখানে একটা বল আছে, মানে মার্জিনাল, দুজনের মধ্যে দুজন দড়ি টানাটানি করছে, বুঝলে? এবারে যার শক্তি বেশি হবে তার দিকে এই বলটা শিফট করবে। ধরো বীর পাওয়ার বেশি, ধরলাম বীর শক্তি বেশি, তাহলে কি হবে? এই বলটা এখানে না থেকে কন্ট্রোল Z এখানে চলে আসবে, তাহলে যার এনার্জি মানে শক্তি বেশি হবে তার দিকে কিন্তু বলটা শিফট করবে। একই রকম ক্ষেত্রে আমাদের যে কোভ্যালেন্ট বন্ড হয়, কোভ্যালেন্ট বন্ড, ধরো A আর B দুটো অ্যাটম, দুটো ডিফারেন্ট অ্যাটম,
ধরতে পারো এই সেল। এই দুটো অ্যাটমের মধ্যে কোভ্যালেন্ট বন্ড হয়, কোভ্যালেন্ট বন্ডে দুটো ইলেকট্রন শেয়ারিং হয়। তো এই দুটো ইলেকট্রনকে যে বেশি টানতে পারবে, সেল তো বেশি টানবে, তোমরা জানো এই সেলের মধ্যে সেল অ্যাটমই ইলেকট্রনটাকে টানবে, তার দিয়ে কি হবে ইলেকট্রন ক্লাউডটা সরে যাবে, মানে এরকম করে পোলারাইজ হয়ে যাবে ইলেকট্রন ক্লাউডটা। মানে প্রথমে এরকম ছিল, এখন কি হবে একটা পার্টিকুলার দিকে শিফট হয়ে যাবে, যেহেতু সেলের পাওয়ারটা বেশি ইলেকট্রন টানার। তো এই ইলেকট্রনকে টানার কোভ্যালেন্ট বন্ডে শেয়ারিং ইলেকট্রন পেয়ারকে টানার টেন্ডেন্সিকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। বুঝতে পারলে ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশনটা? ইলেকট্রোনেগেটিভিটি টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট শেয়ারিং বন্ড ইলেকট্রন পেয়ার। তো বন্ড ইলেকট্রন পেয়ারকে নিজেকে টানার টেন্ডেন্সিকে বলা হবে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে চলো আমরা ডেফিনেশনটা একটু লিখে পড়ার চেষ্টা করি। It's the tendency of an atom in a chemical bond to attract the shared electron pair toward itself. এই টেন্ডেন্সিটাকে বলা হয় নিজের দিকে টানার, এই স্পেশাল যে পাওয়ারটা বা এই যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ইএন দিয়ে বলা হয়। তো ইলেকট্রোনেগেটিভিটি সিএল অ্যাটমের হ্যালোজেনের বেশি হাইড্রোজেনে থাকছে। বুঝতে পারলে? ব্যাকেটে লিখতে পারো। তো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এই HCl যে মলিকুলটা কোভ্যালেন্ট বন্ড যেখানে থাকে, সেই বন্ড পেয়ারটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট না হয়ে একটার দিকে পোলারাইজড হয়ে যায়। তার কারণে সিএলটা ডেল্টা নেগেটিভ হয়, হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ হয়, কারণ সিএলের দিকে বেশি ইলেকট্রন ডেন্সিটি আছে, তার জন্য সে নেগেটিভলি চার্জ হয়, ইলেকট্রোনেগেটিভ স্পিসিস। এবারে দেখো যেটা বলার ছিল, এবার দেখো ইলেকট্রোনেগেটিভিটি কিসের উপর ডিপেন্ডস করে। এই যে আমি বারবার বলছি ইলেকট্রনকে টেনে নিচ্ছে, শেয়ারিং বন্ড ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টানছে। কখন টানবে? যদি নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়। তার মানে কি, যখনই হায়ার জেড এফেক্টিভ হয়, জেড এফেক্টিভ মানে কি, হায়ার জেড এফেক্টিভ মানে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের মেজারমেন্ট প্যারামিটার হচ্ছে জেড এফেক্টিভ। যখনই হায়ার জেড এফেক্টিভ হবে তখন কি হবে না, স্ট্রঙ্গার নিউক্লিয়ার অ্যাট্রাকশন মানে গ্রেটার অ্যাট্রাকশন ফর শেয়ার ইলেকট্রন পেয়ার। বুঝতে পারলে? তখনই হবে হায়ার ইলেকট্রোনেগেটিভিটি, মানে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, হায়ার ইলেকট্রোনেগেটিভিটি। বুঝতে পারলে? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ইজ প্রপোর্শনাল টু জেড এফেক্টিভ। জেড এফেক্টিভ যার যত বেশি, তার ইলেকট্রোনেগেটিভ বেশি, মানে তার শেয়ারিং বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে খিঁচে, মানে টেনে নেওয়ার টেন্ডেন্সি বেশি হবে। তো আমরা কি জানি, আমরা গ্রুপে যখন লিথিয়াম থেকে শুরু করে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন যাচ্ছি, যখন আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি, লেফট থেকে শুরু করে আমরা যখন রাইটে যাচ্ছি, তখন আমরা কি জানি, আমরা সিম্পল জানি, সবই শিখে গেছি, জেড ইফেক্টিভ বাড়বে, তাহলে আমরা বলেই দেবো। জেড ইফেক্টিভ কেন বাড়বে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আরেকবার, তোমাদেরকে বারবার বোঝাতে হয়। কারণ কি, যখনই আমি লেফট থেকে রাইটে যাব তখন প্রোটন সংখ্যা বাড়বে, কিন্তু স্লিডিং বলেছি আগে যে একই বেঞ্চে সবাই বসছে, একটা পিরিয়ডে সেল যোগ হয় না, কিন্তু একই সেলে ইলেকট্রন যোগ হয়, তার জন্য একই সেল যেহেতু বসছে, সবাই সমান দূরত্বে আছে, তাহলে শিল্ডিং অলমোস্ট রিমেইনিং
কনস্ট্যান্ট, শিল্ডিংটা একই থাকে, নিয়ারলি কনস্ট্যান্ট, নিয়ারলি অলমোস্ট কনস্ট্যান্ট, শিল্ডিং এর কোনো চেঞ্জ হয় না তেমন। এর ফলে কি হয়, জেড এফেক্টিভ বাড়ে, বুঝতে পারলে? এবার জেড এফেক্টিভ বাড়লে আমরা বলেছি, তাহলে জেড এফেক্টিভ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, বুঝতে পারলে? ইলেকট্রোনেগেটিভ বাড়বে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ভ্যালু দিচ্ছি যে ইলেকট্রোনেগেটিভ কত হয়, তাহলে দেখে নাও, ভালো করে বুঝে নাও। পাউলিং স্কেল বলে একটা স্কেল হয়, যেখানে আমরা পাউলি পাউলিং স্কেল একটা স্কেল হয় যেখানে পরিমাপ করা যায় কার কত ইলেকট্রোনেগেটিভিটি। তো এই ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হয় সব থেকে বেশি 4 ইউনিট, 4 ইউনিটের হয়, বুঝলে? তারপরে হচ্ছে অক্সিজেন তো বেশি হবে, তারপরে অক্সিজেন হচ্ছে 3.5, তারপরে হবে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 3 ভ্যালু। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু, এটা একটা স্কেলে মাপা হয়, এটা কোনো অ্যাটমিক নাম্বার সাথে কানেক্টেড নয়, এটা একটা স্কেলের মাধ্যমে মাপা হয়। ফ্লুরিনের 4 ভ্যালু হয়, অক্সিজেনের 3.5, নাইট্রোজেন, তারপরে নাইট্রোজেনের পরে হবে কার্বন, কার্বন হবে 2.5, আর ভেবে না যেমন 0.5 গ্যাপ হতে থাকবে, এটা হচ্ছে বাট নাও হতে, মানে বিভিন্ন রকম হতে পারে, যেমন হাইড্রোজেনের 2.2। তো বুঝতে পারলে পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি কম্পেয়ার করা হয়েছে, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। তাহলে বুঝতে পারছো, আমরা যত গ্রুপের লেফট থেকে রাইটে যাব কি হবে, জেড এফেক্টিভ বাড়বে, জেড এফেক্টিভ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি প্রপোর্শনাল টু জেড এফেক্টিভ, এইটুকু মাথায় রাখলেই হবে, শেষ, কাজ শেষ। এবারে দেখো একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, যে আমরা লেফট থেকে তো রাইট দেখে নিলাম, টপ থেকে ডাউনের নামলে কি হবে? টপ থেকে ডাউনে নামলে আমরা বলেছি, আমরা যে কথাগুলো বলেছি যে নিউ সেল অ্যাড হবে, কারণ পিরিয়ড চেঞ্জ হচ্ছে, তাহলে পিরিয়ড চেঞ্জ হবে মানে কি, নিউ সেলস আর অ্যাডেড, নতুন সেল যোগ হবে, ঠিক কথা। তাহলে কি হবে, অ্যাটমিক সাইজ বাড়বে, অ্যাটমিক সাইজ কি হবে, ইনক্রিজ হবে, ইনক্রিজ হবে। তাহলে কি বন্ডিং ইলেকট্রনস আর ফার্দার ফ্রম দ্য নিউক্লিয়াস, তাহলে বন্ডিং নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো অনেক দূরে থাকবে, কারণ সাইজ বেড়ে গেছে। তারপরে আমরা কি বলেছি, সিলিং, স্লিডিং বাড়বে, সিলিং যদি বাড়ে তাহলে কি হবে, ক্লাসে স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেছে, তাহলে সিট সংখ্যা বাড়াতে হবে, মানে বেঞ্চ, পিছনে বেঞ্চ আরো বেঞ্চ লাগাতে হবে, তাহলে পিছনে বেঞ্চ হলো, তার পিছনে বেঞ্চ হলো, যত যত স্যারের থাকে দূরে যাবে, তত আবরণের মাধ্যমে ভেতরের যে ছেলেগুলো তার আবরণের মাধ্যমে বোর্ডটাকে ঢেকে দেবে, তুমি দেখতে পাবে না ঠিক করে। তো সিডিং বাড়ছে, সিডিং বাড়লে অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে, যখন অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে, টিচার তার নিজের ক্লাসরুমের মধ্যেই ওই বাইরে সব থেকে পেছনে বসে সেটাকে সে কন্ট্রোল করতে পারছে না, তাহলে বাইরে আরেকজন যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ড তৈরি করে সেটা কন্ট্রোল করা সম্ভব নয়, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমবে। আমি যখন উপর থেকে নিচে নামবো, টপ টু ডাউন, ইলেকট্রোনেগেটিভিটি কমবে। বুঝতে পারলে, ক্লাসরুমের এক্সাম্পলটা নেবে, মাথায় রাখবে, সবকিছুর সমাধান হয়ে যাবে। তো এখন দেখো, তা আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, জি মেনে তোমাদের প্রশ্ন এসছে, জি মেনে এসেছিল একবার, যে কমন প্রশ্ন, এদের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার হিসেবে সাজাও, ডিমেন্সে এসছে। তাহলে আমরা কি জানি, উপর থেকে যত নিচে নামবো সাইজ বাড়বে, অ্যাট্রাকশন কমবে, অ্যাট্রাকশন করবে, তার মানে কি ইলেকট্রোনেগেটিভিটি আর থাকবে না, সে আর টানতে পারবে না, তাহলে ইন্টারন্যাশনাল কমবে। তো সব থেকে কম হবে, আর নিচের দিকে কমবে মানে কি সব থেকে কম, আর বেশি হবে সব থেকে ফ্লোরিনের, তাহলে সব থেকে ইলেকট্রোনেগেটিভ বেশি হবে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বেশি ভেবো না, এতদিন আমরা এখনো পর্যন্ত কিছু পড়াইনি, আর আমরা শুধু আয়নাইজেশন পড়িয়েছি, আর এখানে পড়ালাম ইলেকট্রোনেগেটিভিটি, বুঝতে পারলে? ইলেকট্রোনেগেটিভিটি ভাবে বোঝো, বাকি কার সাথে কম্পেয়ার করতে যাবে না, শুধু ইলেকট্রোনেগেটিভ বলেছে তো ইলেকট্রোনেগেটিভ নিয়ে ভাবো। ইলেকট্রোনেগেটিভ কি, ইলেকট্রন টানার ক্ষমতা, তার কে বেশি টানতে হবে, যার ইফেক্টিভ নিউক্লিয়াস বেশি হবে। আমরা নিচের দিকে জানি সাইজ বড় হয়ে আছে, সাইজ বড় হয়ে গেলে আকর্ষণ কমে যাবে, আকর্ষণ কমে গেলে নিউক্লিয়াস অ্যাট্রাকশন কমে যাবে, তার কারণে তার ইলেকট্রোনেগেটিভ কমে যাবে। ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, হচ্ছে ফ্লুরিন মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অ্যাটম বলতে পারো। কারণ কি, ভেরি স্মল সাইজ, ফ্লুরিন সব থেকে ছোট সাইজ, স্মল সাইজ,
আর এই হাই জেড এফেক্টিভ ভ্যালু এবং সব থেকে বেশি স্ট্রং ম্যাক্সিমাম অ্যাট্রাকশন এর কারণে কি হয়, এই ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে। বুঝতে পারলে? ইলেকট্রনকে এই যে বন্ড পেয়ার, এইচ এফ মলিকুলের যে দুটো লোন পেয়ার, ইলেকট্রন পেয়ার যে শেয়ারিং হচ্ছে, সেই ইলেকট্রনকে কমপ্লিটলি নিজের দিকে টেনে নেবে, কারণ তার অ্যাট্রাকশন করার ক্ষমতা, টেনে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। বুঝতে পারলে? ইলেকট্রোনেগেটিভিটি মানে বারবার বলছি, তার বন্ডিং যে ইলেকট্রন পেয়ার যেটা শেয়ারিং করে বন্ডটা বানিয়েছে, সেই বন্ডিং ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটাকেই আমরা বলছি ইলেকট্রোনেগেটিভিটি। এবার দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো কোন কোন বিষয়ের উপরে ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ডস করে। তো আমরা বলেছি আই আর জেড এফেক্টিভ যত বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে। যেমন লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, কারণ জেড এফেক্টিভ বাড়ছে। স্মলার অ্যাটমিক রেডিয়াস, যত রেডিয়াস কম হবে, লেফট থেকে রাইটে যাও, রেডিয়াস কম হবে, তখন ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। আবার লেস সিডিং, আবরণ যদি ঢাকা না থাকে তাহলে কি হবে? ক্লাসের টিচার ওই বাইরের ছেলেটাকে, সব থেকে পেছনের ছেলেটাকে সে অ্যাট্রাক্ট করে রাখতে পারবে, মানে নোটিস করে রাখতে পারবে। তো সিডিং যখন কম হবে, লেফট থেকে রাইটে যাও, সিডিং কম হবে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। আর একটা জিনিস, সেটা আমরা অর্গানিক কেমিস্ট্রি থেকে পড়বো, এখন আমরা শুধু বলে রাখছি, গেটার এস ক্যারেক্টার হলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। এটা আমরা অর্গানিকে পড়বো, সেখানে আমরা দেখবো যে এসপি কার্বন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপর হবে sp2, তারপর হবে sp3। এটা আমরা পরে পড়বো, এখন লাগবে না এটা আমাদের। এবারে আমরা জি মেনসে দেখো, এবার দেখো আমরা কি বলেছি, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, উপরে ধরো লিথিয়াম আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিথিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, তো আমি যখন উপর থেকে নিচে নামবো তখন কি হবে? সাইজ বাড়লে কি হবে? অ্যাট্রাকশন ডিক্রিজ করবে, তাহলে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করবে। সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? জি মেনে সব থেকে বেশি হবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তাহলে কে সব থেকে ইলেকট্রন সব থেকে বেশি টানবে? লিথিয়াম। এই করে দেখো, মিলাও, ভালো করে মিলাও তো। লিথিয়াম যদি সব থেকে বেশি ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে রাখতে পারবে, তাহলে সে ইলেকট্রনকে সহজে ছাড়তে পারবে না। তাহলে যত নিচের দিকে নামবো, তত কি হচ্ছে? অ্যাট্রাকশন ফোর্স কম দিচ্ছে, মানে আয়নাইজেশন এনার্জি কিন্তু কম লাগবে, আয়নাইজেশন এনার্জি কিন্তু কম হবে। কম পরিমাণে এনার্জি দিয়ে কিন্তু আমরা রোডিয়ামের ইলেকট্রনটাকে বের করে নিতে পারবো। তাহলে আয়নাইজেশন এনার্জি কমবে নিচের দিকে নামলে। বুঝতে পারলে? আয়নাইজেশন এনার্জি কমবে, কারণটা কি? অ্যাট্রাকশন ফোর্স কমছে। আর অ্যাট্রাকশন ফোর্স কমছে মানে কি? সেই ইলেকট্রনকে আর অ্যাট্রাক্ট করবে না, তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটিও কমবে। ইলেকট্রোনেগেটিভ যত কম হবে, আয়নাইজেশন এনার্জি তত কম হবে। একটু মিলাও তো ভালো করে। ইলেকট্রোনেগেটিভিটি proportional to Z effective, ionization energy proportional to Z effective। Z effective যত বাড়বে, ইলেকট্রন বের করতে তত বেশি এনার্জি দিতে হবে, তখন আয়নাইজেশন এনার্জি ভ্যালু হুড় করে বাড়বে। Z effective যত বেশি হবে, অ্যাট্রাকশন ফোর্স তত বেশি হবে, তখন ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে রাখারও ক্ষমতা বাড়বে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটিও বাড়বে। পিরিয়ডে তুমি লেফট থেকে রাইটে যাও, কার্বন থেকে শুরু করে ফ্লুরিন পর্যন্ত জেড এফেক্টিভ বাড়বে। ফ্লুরিন হচ্ছে সব থেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। আর ফ্লুরিনের আয়োনাইজেশন এনার্জি, ফ্লুরিন থেকে একটা ইলেকট্রন বের করবে কি করে? তার যদি সব থেকে সে যদি স্ট্রংগেস্ট অ্যাট্রাকশন ফোর্স থাকে, তার যদি সব ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, সে তো টাইটলি হোল্ড করে রাখবে ইলেকট্রনকে, তাহলে তার থেকে ইলেকট্রন বের করবে কি করে? তার জন্য আয়োনাইজেশন এনার্জিও সব থেকে বেশি। বুঝতে পারলে? একই রকম তুমি
লিথিয়াম থেকে শুরু করে নিচে নামো, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, কি দেখতে পাচ্ছ? যত নিচের দিকে নামবো সাইজ হিউজ বেড়ে যাবে, সাইজ বাড়লে অ্যাট্রাকশন কমে যাবে। অ্যাট্রাকশন যদি কম হয়, ইলেকট্রন বার করতে কি হবে? কম এনার্জি লাগবে, তাহলে আয়নাইজেশন এনার্জি কম হবে। অ্যাট্রাকশন কম মানে কি? তাই ইলেকট্রোনেগেটিভিটি কম, ইলেকট্রোনেগেটিভিটিও কম হবে। তো বুঝতে পারলে আমরা বলেছিলাম কি এই একটাই মাত্র ছক, সেটার মাধ্যমে পুরো পিরিয়ডিক প্রপার্টিজ গুলো আমরা বুঝতে পেরে যাবো। লেফট থেকে রাইটে গেলে কি হবে, টপ থেকে ডাউনে নামলে কি হবে? সাইজ, প্রথমে জেড এফেক্টিভের চেঞ্জ, সাইজের চেঞ্জ, সাইজ মানে রেডিয়াস হয়ে গেল। তারপর আয়নাইজেশন এনার্জি, আজকে বললাম ইলেকট্রোনেগেটিভিটি, চারটে প্রপার্টি, জেড এফেক্টিভ, সাইজ, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি। এই একটা মাত্র ছকের মাধ্যমে আমরা বুঝে ফেললাম। বুঝতে পারলে? লাস্টের 5 মিনিট তোমরা আরেকবার রিপিট করো, ভালো করে কানেকশন করো যে জেড এফেক্টিভের সাথে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন নেগেটিভিটি কিভাবে প্যারালালি চেঞ্জ হচ্ছে। তো আজকে ক্লাসে আমাদের এইটুকু। পরের দিন একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখবো। তার আগে এই ক্লাসগুলো রিভিশন করবে, নাহলে পরের দিন গিয়ে একটু গুলিয়ে ফেলবেন। পরে আমরা বলবো ইলেকট্রন অ্যাফিনিটি, সেটা একটু গুলানোর ব্যাপার আছে। তো এই আয়নাইজেশন এনার্জি, জেড এফেক্টিভ, সাইজ, ইলেকট্রোনেগেটিভিটি চারটে সিমিলার, সব একই ট্রেন ফলো করবে। ফোন হচ্ছে সব থেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, হয়ে গেল। পরের দিন আমরা একটু অন্য জিনিস পড়বো, সেটা একটু ভুল হবে, কিন্তু এই চারটা জিনিস একদম প্যারাল হবে। একটা যদি জিনিস বুঝে যাও, জেড এফেক্টিভ বুঝে গেছি, টপ থেকে লেফট থেকে রাইটে গেলে জেড এফেক্টিভ কি চেঞ্জ হবে, জেড এফেক্টিভ যেরকম চেঞ্জ হবে, আয়নাইজেশন এনার্জি, সাইজ এবং ইলেকট্রন নেগেটিভিটি একই চেঞ্জ হবে। আর ডাউন, টপ থেকে ডাউন, জেড এফেক্টিভ চেঞ্জ কি হবে? জেড এফেক্টিভ যেহেতু কমছে, সাইজ বাড়ছে, অ্যাট্রাকশন কমে যাচ্ছে, মানে আয়নাইজেশন এনার্জিও কম লাগবে, ইলেকট্রন নেগেটিভিটির ভ্যালুও কম হবে। তবে আমরা শুরু করবো পরের দিন, পরের ক্লাসে ইলেকট্রন অ্যাফিনিটি।